ঠিক আছে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, জি ভাইয়া। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমি লাইভগুলো একটু শেয়ার দিয়ে আনি, ঠিক আছে। মোটামুটি সবাই জয়েন করছেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কে জয়েন করে আবার? Okay. মাত্র একটা ব্যাচ শেষ করলাম। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তাহলে, না? জি ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বিগত ক্লাসে আমরা লেকচার নাম্বার কি 6 পড়িয়েছিলাম? হ্যাঁ, জি ওকে, ঠিক আছে। জি স্যার। ইন্টারনেট কানেকশন আনস্টেবল। ওকে, প্রবলেম নাই, শুরু করা যাক তাহলে। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 7। সেখানে আমরা পড়বো কি বলবো, পারফেক্ট টেন্স ইন স্পোকেন। অর্থাৎ আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হবে, এটাই আমি এখানে বুঝিয়েছি। কারণ টেন্স ছাড়া আপনি মনের ভাব তো প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে? টেন্স লাগবে মনের ভাব প্রকাশ করার জন্য। এতটুকু বুঝতে পেরেছেন? ওকে, তাহলে পারফেক্ট টেন্স ব্যবহার করে কিভাবে আমরা কথা বলবো সেটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। আচ্ছা, পারফেক্ট মানে হচ্ছে কি একটা কাজ সম্পূর্ণ হয়েছে। পারফেক্ট মানে কি? পরিপূর্ণ। পারফেক্ট মানে কি? পরিপূর্ণ, মানে সম্পূর্ণ। কাজটা সম্পূর্ণ হয়েছে। এখন এটা হতে পারে বর্তমানে, এটা হতে পারে অতীতকালে, এটা হতে পারে ভবিষ্যতে। যে কোনো সময় কাজটি পারফেক্ট বা সম্পূর্ণ হতে পারে। তাই পারফেক্ট টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, প্রেজেন্ট পারফেক্ট। নাম্বার 2, past perfect, and number 3, future perfect. ঠিক আছে? ওকে, কে মেসেজ করে? ওকে, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এখন চলুন আমরা জেনে নেই কিভাবে পারফেক্ট টেন্স গুলা গঠন হয়। যেহেতু পারফেক্ট টেন্স 3টা, হ্যাঁ, তাহলে 3টার গঠনটা কি যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা ইংরেজিতে কথা সহজেই বলতে পারবো। তো মাথায় এতটুকু আপনারা রাখবেন, পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে। কোনো কাজ কি হয়েছে? সম্পূর্ণ হয়েছে। ওকে, ঠিক আছে। ক্লাসটা কি লাইভ হচ্ছে না আমার? কেমন দা লাগে? মাত্র তো ক্লাস নিলাম না, ওইটাই দেখাচ্ছে লাইভে। 'নতুন ক্লাস তো দেখাইতেছে না, নতুন ক্লাসে তো লাইভ নিচ্ছি, এটা লাইভ হচ্ছে না নাকি? 56 মিনিট আগে লাইভ ক্লাস করছি, ওইটা এখানে লাইভ দেখাচ্ছে, বাট নতুনটা কোথায়? হ্যাঁ, নতুনটা পেয়ে গেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখা যাক পারফেক্ট টেন্সের গঠনগুলো কি কি। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পারফেক্ট মানে পরিপূর্ণ, কাজটা সম্পূর্ণ শেষ হয়েছে। ঠিক আছে, কাজটা সম্পূর্ণ শেষ হয়েছে। আর যখন একটা কাজ ভালোভাবে আমরা শেষ করি তখন বলি যে পারফেক্ট, একদম ঠিকঠাক, ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, এটা মনে রাখবেন। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? বর্তমানে একটা কোনো কাজ সম্পন্ন হয়েছে, ঠিক আছে।
আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে অতীতকালে একটা কাজ সম্পূর্ণ হয়েছিল, ঠিক আছে। এবং ফিউচার পারফেক্ট কি? ফিউচার পারফেক্ট হচ্ছে যে আপনার ভবিষ্যতে একটা কাজ পরিপূর্ণভাবে হয়ে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি একটা একটা করে মৌখিক উদাহরণ দিই। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে। যেমন একটু আগে আমার রমাদান ব্যাচ 2 এর ক্লাস নিয়েছি, তাহলে আমি কি বলবো? আমি আমার রমাদান ব্যাচের ক্লাস সম্পূর্ণ করেছি। তাহলে সম্পূর্ণ করেছি, এটা বর্তমানে এখনো আছে এটার প্রভাবটা। হ্যাঁ, তাহলে আরেকটা ক্লাস আমি যতক্ষণ পর্যন্ত না নিব, মোটামুটি এটাকে প্রেজেন্ট আমরা ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমি একটু আগে রমাদান ব্যাচ 2 এর ক্লাস নিয়েছি, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট টেন্সের পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্ট কি? যেমন গতকালকে আমার হচ্ছে আপনার কিডস স্পোকেন এর ক্লাস নিয়েছি, আজকে ছিল না। তো গতকালকে আমি কিডস স্পোকেন ক্লাস নিয়েছি, তো সেখানে এটা কি হবে? যে আই হ্যাড কমপ্লিটেড, হ্যাঁ, আই হ্যাড কমপ্লিটেড মাই কিডস স্পোকেন ব্যাচ। তাহলে আমি আমার স্পোকেন ব্যাচের ক্লাস নিয়েছিলাম, সম্পন্ন করেছিলাম। তাহলে এটা অতীত হয়ে গেছে। যেহেতু গতকালকে ক্লাসটা নিয়েছিলাম, আজকে আমি আরো ক্লাস করিয়েছি, তাহলে সেটা অতীত হয়ে গেছে। তাহলে অতীতকালে আমার ক্লাসটা নেওয়া সম্পূর্ণ হয়েছিল, তাহলে সেটাকে বলবো আমরা পাস্ট পারফেক্ট, ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। জি। ওকে, ওকে। তো ফিউচার পারফেক্ট কি? ফিউচার পারফেক্ট হচ্ছে কালকে আপনাদের ক্লাস থাকবে না, কালকে আরেকটা ব্যাচের ক্লাস আছে, তাহলে আমি কালকে ওদের ক্লাসটা নিয়ে থাকবো। মানে ওদের ক্লাসটা আমি সম্পূর্ণ করব, ঠিক আছে। তো ওদের ক্লাসটা বা ওদের যে ব্যাচের ক্লাসটা সেটা আমি সম্পূর্ণ করব। সেটাকে আমি কি বলবো? আমি বলবো আইল হ্যাভ, হ্যাঁ, আইল হ্যাভ কমপ্লিটেড মাই নেক্সট ব্যাচ। আমার পরবর্তী ব্যাচের ক্লাস আগামীকালকে, মানে ভবিষ্যতে আমি সম্পন্ন করে থাকবো। মানে তাদের ক্লাসটা আমি শেষ করব। এমন না যে আমি চালিয়ে যাব, ক্লাসটা আমি পড়ানোর পরে শেষ করে দিব, ঠিক আছে। এরকম মানে ভবিষ্যতে কোনো কাজ পরিপূর্ণভাবে করা হবে, তখন সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম নাই আছে। এই তিনটার মধ্যে যে একটা বেসিক ধারণা, এটা কি কারোর মধ্যে কোনো প্রবলেম আছে? বলেন তো আমাকে একটু। স্যার। ওকে, কারো কোনো প্রবলেম নাই, থ্যাংক ইউ। সো হোয়াট ইজ নেক্সট? উপরের চক্রাতে আমরা একটা জিনিস বুঝতে পারছি, পারফেক্ট হইলে কি হয়? পারফেক্ট হইলে একটা ভার্বের থ্রি লাগে, তাই না? পারফেক্ট হইলে ভার্বের একটা থ্রি এর প্রয়োজন হয়। এখন টেন্স অনুযায়ী, হ্যাঁ, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ ব্যবহার করব আমরা। কিন্তু ওয়ান থিং ইজ ভেরি কমন, দেয়ার ইজ ভার্বের থ্রি, মানে ফার্স্ট পার্টিসিপল। এই জিনিসটা আমরা কমন পাচ্ছি, ঠিক আছে। সব টেন্সেই ভার্বের থ্রি থাকবে, এবং হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে, হ্যাড হচ্ছে ফার্স্ট টেন্সে, এবং উইল হ্যাভ হচ্ছে ফিউচার টেন্সে। তাহলে আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি পারফেক্ট টেন্সে বলবেন, যে টেন্সে বলবেন, তখন তাদের এই ভার্বগুলো, হ্যাভ ভার্বগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে হ্যাভ ভার্বগুলো মনে রাখতে হবে। ওকে, তারপরে চলুন আমরা একটু উদাহরণ দিয়ে আরো বেশি ক্লিয়ার হয়ে নেই। যেমন আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। মানে আপনি একটা চিঠি লিখছেন মাত্র, ঠিক আছে। এটা এখনো আপনার প্রেমিকার কাছে বা প্রেমিকের কাছে, বাবা মার কাছে, যার কাছে পাঠানোর কথা, তার কাছে এখনো পাঠাননি। জাস্ট আপনি চিঠিটা লিখেছেন, কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আপনি যদি বলেন আই হ্যাড রিটেন আ লেটার বিফোর ইউ কেম, অর্থাৎ তুমি আসার পূর্বে আমি চিঠি লিখেছিলাম, তাহলে কাজ দুইটা হয়ে গেছে। যে কাজটা আগে হয় সেটা পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটা হয় ফার্স্ট ইনডিফিনিট। তাই সে আসার আগে চিঠিটা লিখে ফেলছে, তাহলে যেহেতু দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তাহলে সে চিঠি লেখার কাজ শেষ করে ফেলছে, তারপরে আরো একজন আসছে, দুইটা কাজ হয়ে গেছে। তাহলে দুইটা কাজ যখন হয়ে যায়, তখন আগের কাজটা তো অতীতকালীন হয়ে যায়, ঠিক আছে, পারফেক্ট হয়ে যায়, তাই না? ওকে, এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স, বাট দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন হবে সেটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? আপনার চিঠির লেখা টেখা শেষ, চিঠির বিষয়টা শেষ, চিঠির বিষয়টা সম্পূর্ণ শেষ, এটা নিয়ে আর আলোচনা হচ্ছে না। এখন যে আসছে তার সাথে আপনি কথা বলতেছেন, তখন এটাকে বলবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স। And then I will have written a letter before you came, মানে তুমি আসার পূর্বে আমি একটা চিঠি লিখবো। মানে কেউ একজন আসবে, তার আগে আপনার চিঠি লেখার কাজটা সম্পূর্ণ হয়ে থাকবে। তার মানে ভবিষ্যতে আপনার একটা কাজ সম্পূর্ণ হয়ে থাকবে। কি কি সম্পূর্ণ হয়ে থাকবে? written a letter, একটা চিঠি লেখার কাজ সম্পূর্ণ হয়ে থাকবে। আমি কিন্তু এটা বলি নাই যে আমি চিঠি লিখতে থাকবো, আমি এটা বলি নাই যে আমি চিঠি লিখেছিলাম। আমি বলতেছি যে আমার চিঠি লেখার কাজটা সম্পূর্ণ হবে। যখনই আপনারা খেয়াল করবেন যে সম্পূর্ণ হওয়ার ব্যাপারটা আছে, সম্পূর্ণ হওয়ার ব্যাপার থাকবে, তখন সেটা পারফেক্ট টেন্স, ঠিক আছে।
যখন কেউ কোনো কাজ সুন্দরভাবে শেষ করে ফেলে তখন আমরা বলি একদম পারফেক্ট কাজ, ফাড়াফাড়ি, একদম ফাড়াফাড়ি হয়েছে। ঠিক আছে, ওকে। তো let's get started. Our four styles. Number one is affirmative and call name it হাবোধক বাক্য। ঠিক আছে, মানে আমরা প্রত্যেকটা জিনিসের চারটা স্টাইলে পড়ি অ্যাজ ইউজুয়াল, যেটা আপনারা জানেন। একটা হচ্ছে হাবোধক, একটা নাবোধক, একটা হচ্ছে প্রশ্নবোধক, একটা হচ্ছে নাবোধক প্রশ্নবোধক। তারই ধারাবাহিকতায় প্রথম স্টেপটা আমি রেখেছি হাবোধক। হাবোধক দ্যাট মিনস হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটু রিখিপ নিয়ে নিই। এতটুকু যে আমি বুঝিয়েছি, এই বক্সটা বুঝিয়েছি বা উদাহরণগুলো দিয়েছি, এগুলো নাকি কারো কোনো কনফিউশন আছে বা কোনো প্রবলেম আছে, or you have any question, you can ask me anything. কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? নেই? না ভাইয়া, কোনো ওকে, না স্যার, ভেরি গুড। ওকে, ঠিক আছে। আমি একটা কোশ্চেন আছে আমার। প্রেজেন্টেশন পাঠাইছে কি আরিফা আপু? প্রেজেন্টেশন কে পাঠাইছে, আরিফা? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু সরি, আমার একটু লেট হয়ে গেছে তো। মানে কালকে বাসায় ছিলাম না, মানে দাওয়াত খেতে গেছিলাম, তারপরে আজকে একটু মাথা ব্যথার জন্য একটু দেরি হয়ে গেছে। ওকে, কোনো প্রবলেম নেই, আমি আপনার ভিডিও পেয়েছি। আই উইল ওয়াচ ইট এন্ড আই উইল রিপ্লাই। হ্যাঁ বলেন, কে কার কি প্রশ্ন বলেন। হ্যাঁ বলুন। ওই যে ফিউচার পারফেক্ট হুম, অবশ্যই যাচ্ছি। হ্যাঁ ফিউচার পারফেক্ট, হ্যাঁ বলুন বলুন। আই উইল হ্যাভ রিটেনে, মানে কোন কাজটা তুমি আসার পূর্বে আমি একটি চিঠি লিখে থাকবো, হ্যাঁ, তাহলে কোন কাজটা আগে হচ্ছে? চিঠি লেখাটা চিঠি লেখাটা তো আগে হয়েছে তাই না? তুমি আসার পূর্বে আমি একটি চিঠি লিখে থাকবো, মানে সে ঘরে ঢোকার আগে তার চিঠি লেখার কাজ সম্পূর্ণ। হবে, তারপরে সে আসবে, তাই তো? হ্যাঁ, তার আসার কাজটা পরে। ঠিক আছে, মনে রাখবেন, দুইটা কাজ যখন সম্পূর্ণ হবে, দুইটা কাজ একই সেন্টেন্সে যখন দুইটা কাজ বোঝাবে, একই সেন্টেন্সে যখন দুইটা কাজ বোঝাবে, যে কাজটা আগে সম্পূর্ণ হয় সেটাকে পারফেক্ট বলতে পারি আমরা। ঠিক আছে, জি। আর এনিথিং এলস? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা হ্যাঁ প্লিজ। এখানে যে শেষের দুইটা সেন্টেন্স, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, হ্যাঁ দুইটা সেন্টেন্সের নাকি আমরা কি আফটার বিফোর ছাড়া করতে সেন্টেন্স মেকিং করতে পারবো? আফটার বিফোর ছাড়া দেন দিয়ে করা যায়, বাট এটা পারফেক্ট না। আফটার বিফোর দিয়ে হচ্ছে আপনার পারফেক্ট হয়। ঠিক আছে, দেন দিয়ে দিলে তো মিলতেছে না। ধরেন আমি একটা কথা বললাম, আই উইল হ্যাভ রিডেন আ লেটার, আমি একটা চিঠি লিখবো, দেন ইউ উইল কাম। না, এটা হয় না তো। দেন ইউ কাম, না এটা হয় না। আমি এখানে সেন্টেন্সটা কিন্তু দুইটা অপশন, তুমি আসার পূর্বে আমি কিছু লিখে থাকি। হুম, এখন এই যে তুমি আসার পূর্বে যে কোনো এক অংশ যদি আমি পারফেক্ট টেন্স করতে চাই, সেন্টেন্স হবে কি না? হ্যাঁ, আই উইল হ্যাভ রিডেন এ লেটার, শেষ, এটা তো পারফেক্ট। আই উইল হ্যাভ রিডেন এ লেটার, আমি একটা চিঠি লিখে থাকবো, এটাও পারফেক্ট। বুঝেছেন? এটা ক্লিয়ার নাও? ইজ ইট ক্লিয়ার নাও? সেন্টেন্সটা লিখে দেন, নাহলে একটু বলে দেন। ওকে, ঠিক আছে। আপনার প্রশ্নটা ছিল যে স্যার আপনি লিখেছেন আই উইল হ্যাভ রিডেন এ লেটার বিফোর ইউ কাম, মানে আপনি কেউ আসার পূর্বে, তুমি আসার পূর্বে আমি চিঠিটা লিখে থাকবো। আমি বলছি যে দুইটা কাজ হয়েছে, তাই আগেরটা পারফেক্ট। এখন আপনি বলতেছেন স্যার পরে যা আসছে এই কাজটা বাদ দিমু, তাহলে কি এটা পারফেক্ট হবে কিনা? হ্যাঁ পারফেক্ট হবে। আপনি যদি এটা বলেন আই উইল হ্যাভ রিডেন এ লেটার, আমি একটা চিঠি লিখে থাকবো, এটাও পারফেক্ট। ঠিক আছে, মিউট করুন আপনি, হ্যাঁ নয়েজ আসতেছে। ওকে, ঠিক আছে। আর তো কারো কোনো প্রবলেম নাই? প্রবলেম থাকলে আপনি ফ্রিলি আমাকে অ্যাক্স করবেন। ওকে, যেহেতু শিখতে আসছেন শিখতে হবে, লজ্জা পেলে হবে না। ঠিক আছে, তাহলে দেখুন আমরা কি দেখেছি, যেহেতু আমরা পড়তেছি এখানে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স পড়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্টে কি হয়, হ্যাভ হ্যাজ, তাই না? হ্যাভ হ্যাজ, হ্যাভ এই টাইপের কিছু হয়, হ্যাভ হ্যাজ দুইটাই তো হয়। আর পাস্টে কি হয়? হ্যাড হয়। ফিউচারে কি হয়? উইল হ্যাভ হয়। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটু দেখি। যে কোনো সেন্টেন্সের জন্য একটা সাবজেক্টের প্রয়োজন হয়, যে কোনো সেন্টেন্সের জন্য একটা ভার্বের প্রয়োজন হয়। ঠিক আছে, ওকে।
একটা সেন্টেন্সে যদি একটা মেইন ভার্ব থাকে, তারপর যদি হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর এগুলা থাকে, এগুলাকে তখন অক্সিলারি ভার্ব হিসাবে ধরা হয়। ঠিক আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে বাক্যের যেটা মূল ভার্ব, যেটা প্রধান ভার্ব, প্রধান, তাকে সহযোগিতা করে। আর যখন অক্সিলারি ভার্বগুলা মানে প্রধান ভার্বকে সহযোগিতা করে, তখন তাদের নিজস্ব কোনো অর্থ থাকে না। ঠিক আছে, যেমন আই হ্যাভ ডান, আমি সম্পন্ন করেছি। আই ডান সেন্টেন্সটা হবে না, স্ট্রাকচারের দিক থেকে হবে না। বাট দেখেন, আই হ্যাভ ডান, আমি কাজটি করেছি, এখানে কি এটা আছে? আই হ্যাভ আছে ডান, আমি আছে করেছি, এটা কি হয়েছে? হয় নাই। হয়েছে কি? আই হ্যাভ ডান, আমি করেছি, আমি সম্পন্ন করেছি। কিন্তু এখানে হ্যাভের কোনো কিন্তু অর্থ নাই। ঠিক আছে, হ্যাভ সাহায্যকারী ভার্ব, তাই এর অর্থটা প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে ডানের অর্থ। ঠিক আছে, যখন কোনো ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তাদের অর্থগুলো উজ্জ্বল থাকে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। তাহলে কি দাঁড়ালো? দাঁড়াচ্ছে আই হ্যাভ ডান, আমি করেছি বা সম্পন্ন করেছি। ঠিক আছে, তাহলে আই, ইউ এবং উই, দে, এদের সাথে হ্যাভ বসে। ঠিক আছে, আই, উই এদের সাথে হ্যাভ এবং উই, দে এর সাথে হ্যাভ। বাট very complex thing is that he, she এবং কোনো কিছুর নাম অথবা ইট এদের সাথে হ্যাজ বসে। এদের সাথে কেন হ্যাজ বসে, এটা আমি অসংখ্যবার আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে পড়িয়েছি। আই থিঙ্ক আপনারা এই সম্পর্কে ক্লিয়ার। তারপর আমি একজনকে প্রশ্ন করব, সে আমাকে বলবেন যে এটা কি, ও হ্যাং মেরেছি গো। ওকে, আমি একজনকে জিজ্ঞেস করি, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, করেছে, কাজ করেছে। একজন আমাকে বলবেন সবার মধ্য থেকে, আহ, কে বলতে চাই? রাজীব ভাই, আপনি আমাকে বলেন। এখন আর ক্লাসে কাউকে জয়েন দিব না, কারণ ঢুকলে সে কিছু শিখতে পারবে। রাজীব ভাই, আপনি আমাকে বলুন, আমি হি, সি এবং কারোর নাম, তারপরে আমরা কেন কি বসিয়েছি, হ্যাজ বসিয়েছি কেন? কেন আমরা হ্যাভ বসাইনি একটু বলুন। Subject third person singular, then auxiliary of has not used has. ওকে, এইগুলা কি আমি শিখিয়েছিলাম না? বলেন। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন তাহলে। হ্যাঁ, ওকে, নেক্সট। তাহলে দেখেন, আই, উই, দে এর সাথে হ্যাভ এবং হি, সি, ইট এবং কোনো ব্যক্তি প্রাণীবাচক যদি সাবজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাজ দেব। যেহেতু পারফেক্ট টেন্সের জন্য শর্ত হচ্ছে আমাদের একটা সাবজেক্ট তো থাকবেই, সবার সাথেই থাকে। ঠিক আছে, এবং আমাদের একটা বিভার্ব থাকবে, সব পারফেক্ট টেন্সে একটা বিভার্ব থাকে, এবং টেন্স অনুযায়ী আমাদেরকে এই যে হ্যাভ ভার্বগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। মনে থাকবে, পারফেক্ট টেন্স মানে তো আমাদের একটা হ্যাভ ভার্বের প্রয়োজন হয়, তাই না? পারফেক্ট টেন্স মানে কি? আমাদের একটা হ্যাভ ভার্বের প্রয়োজন হয়। ঠিক আছে, হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ, এটাকেও ধরা হয় ফিউচারের জন্য। ঠিক আছে, ফিউচার পারফেক্টের জন্য। ওকে, এটা থেকে কারো কোনো সমস্যা আছে? হ্যাবোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে কারো কি কোনো সমস্যা আছে? বলুন। কে বলতে? বুঝতে পারছি। আমি মিলা স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে দেখেন, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। মবিন হ্যাজ ইটেন, মবিন খেয়েছে। দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে। ঠিক আছে, দেখেন কার সাথে আয়ের সাথে কি হয়, উই এর সাথে কি হয়, ইউ, দে এর সাথে কি হয়, এগুলো আমরা জানি, তাই আমাদের এখানে বিশেষ করে বলার কোনো প্রয়োজন নেই। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছো। আচ্ছা, তুমি কাজটি করেছো, এখানে হ্যাভ এর কোনো অর্থ আছে? হ্যাভ এর কোনো অর্থ নাই। ঠিক আছে, উজ্জ্বল রয়েছে। তারপর দেখেন, ইউ হ্যাভ রিটেন দ্য লেটার, তুমি চিঠি লিখেছো। হি হ্যাজ রিটেন দ্য লেটার, সে চিঠি লিখেছে। ঠিক আছে, ইউ হ্যাভ সিন দ্য থিপ, তুমি চোরটিকে দেখেছো। তার মানে আপনি চোরটাকে দেখছেন, এটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, মানে চোরকে দেখার কাজ সেরে ফেলছেন।
এখন তার বিচার আদালতে হোক বা পুলিশে করুক কিংবা চেয়ারম্যান সাহেব করুক, সেটা পরের বিষয়, কিন্তু আপনার যে দেখার কাজ সেটা আপনি দেখে ফেলেছেন। আর যেহেতু বর্তমানে আপনি দেখেছেন, চোরকে ধরেছে, হ্যাঁ, বা চোরটাকে আপনি দেখেছেন, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে, ওকে, তো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এতক্ষণ আমরা পড়েছি হাবোধক, মানে কিভাবে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতে হয়। নেগেটিভ বাক্য তৈরি করার জন্য ভেরি সিম্পল, ভেরি ইজি, জাস্ট একটা নট লাগিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এখানে একটা টুইস্ট আছে, যেটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে যে কোনো বাক্যের জন্য সাবজেক্ট প্রয়োজন হয়, এবং পারফেক্ট মানে ভার্বের থ্রি এবং হ্যাভ ভার্ব, ঠিক আছে? পারফেক্ট মানে হ্যাভ ভার্ব, পারফেক্ট মানে ভার্বের থ্রি, আর সাবজেক্ট তো সব বাক্যেই প্রয়োজন হয়। ওকে, তাহলে দেখেন নেগেটিভ করার জন্য আপনারা একটা নট লাগিয়ে দিলেই হবে। তবে এখানে একটা টুইস্ট আছে, আমি নর্মাল প্রসিডিওরে আমি আপনাকে বলতেছি, জাস্ট একটা নট লাগিয়ে দিলেই হয়ে যায়, দেয়ার ইজ নো প্রবলেম। বাট আমি আসতেছি সামনে প্রবলেমটা নিয়ে, যেটা আপনাদেরকে ভাবার বিষয়, চিন্তার বিষয়। একটু আগেও যদিও আমি আপনাদের ক্লাসে না, আমি একটু আগে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসে এই জিনিসটা দেখিয়েছিলাম। হ্যাঁ, ওকে। তারপর দেখেন হি শি এবং ব্যক্তির নামের সাথে হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার, এবং পারফেক্ট হওয়ার জন্য ভার্বের থ্রি প্রয়োজন, ঠিক আছে? ভেরি সিম্পল, ওকে। তবে একটু পরে আসতেছি কি হয়, হ্যাঁ, একটু পরে আসতেছি, ইন্টারেস্টিং একটা জিনিস আছে। দেখেন, আই হ্যাভেন্ট গন দেয়ার, মানে কি আমি সেখানে যাইনি, ঠিক আছে? কি বললাম? আই হ্যাভেন্ট গন দেয়ার, আমি সেখানে যাইনি। তারপর সে ইউ হ্যাভেন্ট গন দেয়ার, তুমি সেখানে যাওনি। উই হ্যাভেন্ট গন দেয়ার, আমরা সেখানে যাইনি, ঠিক আছে? এভাবে সেন্টেন্স তৈরি করবেন। দেখেন, উই হ্যাভেন্ট রেড দ্য বুক, আমরা বইটি পড়িনি। মিতু হ্যাজন্ট রেড দ্য বুক, মিতু বইটি পড়েনি, ঠিক আছে? ভেরি সিম্পল, জাস্ট নট লাগিয়ে দিবেন। আর প্রশ্নবোধক বাক্যে একটা খেলা আছে, এই প্রশ্নবোধক বাক্যে একটা খেলা আছে, এই খেলাটাই আমরা এখন খেলবো, ঠিক আছে? দেখেন, এটা ভেরি সিম্পল জিনিস, আমি আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে শিখিয়েছি ফর স্টাইল ইন স্পোকেন ইংলিশ। আই থিঙ্ক ইউ নো দ্যাট হাউ ইউজ ইট, অথবা হাউ টু ইউজ ইট। দেখেন, প্রশ্ন করার ক্ষেত্রে যে কোনো বিভাগকে সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যায়, শেষ। এখন কোন টেন্সে আছে সেটা পরের বিষয়, প্রশ্ন করতে হলে শুধু বিভাগকে সামনে নিয়ে আসতে হবে। বিভাগকে সামনে নিয়ে আসলে সেটা হয়ে যায় পজিটিভ কোয়েশ্চেন, মানে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন। এখন আপনি যদি এই অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনের সাথে একটা নট বসিয়ে দেন, তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ কোয়েশ্চেন। তাহলে আপনি একটি স্ট্রাকচার শিখেই চারটি স্টাইলে আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন। আপনি যদি একটা স্টাইল শিখেন অ্যাফার্মেটিভ, সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে নট লাগিয়ে দিলে সেটা নেগেটিভ, এবং বিভাগকে সামনে নিয়ে আসলে সেটা অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, এবং বিভাগ সামনে নিয়ে আসছেন তার সাথে আবার নট বসিয়ে দিলে এটা নেগেটিভ কোয়েশ্চেন হয়ে যায়। ভেরি সিম্পল। দেখেন, আমি যদি প্রশ্ন করি হ্যাভ আই ডান, আমি কি সম্পূর্ণ করেছি? হ্যাজ হি রিডেন, সে কি লিখেছে? ঠিক আছে, দেখেন আমি কি বলেছি, হ্যাভ আই ডান, আমি কি সম্পন্ন করেছি, অথবা হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো? তাহলে কি হবে? হ্যাজ হি রিডেন, সে কি লিখেছে। তারপরে হ্যাজ শি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজ মুভিন সিন, মুভিন কি দেখেছে, ঠিক আছে? তারপরে যদি বলি হ্যাভ দে গন, তারা কি গিয়েছে। হ্যাভ দে গন, তারা কি গিয়েছে। তো ভেরি সিম্পল, বিভাগকে সামনে নিয়ে আসবেন, প্রশ্ন হয়ে যাবে। এখন নেগেটিভ প্রশ্ন করার ক্ষেত্রে জাস্ট এখানে একটা নট লাগিয়ে দিলে হয়ে যাবে। কেন, কিভাবে, আর একটু প্রবলেম আছে, সেটাও আমি শেয়ার করতে যাচ্ছি এখন। হ্যাভ ইউ রিডেন, তুমি কি লিখেছো। হ্যাজ শি হি রিডেন, সে কি লিখেছে। হ্যাভ আই রিডেন, আমি কি লিখেছি। ওকে, হ্যাভ দে ইডেন, তারা কি খেয়েছে। হ্যাজ শি ইডেন, সে কি খেয়েছে, ঠিক আছে? ওকে, হ্যাভ আই ইডেন, আমি কি খেয়েছি। হ্যাভ ইউ এক্সামাইন, তুমি কি পরীক্ষা করেছো। হ্যাভ ইউ এক্সামাইন মানে কি, তুমি কি পরীক্ষা করেছো। হ্যাজ মিতু এক্সামাইন, মিতু কি পরীক্ষা করেছে। হ্যাভ ইউ পোস্ট হিম, তুমি কি তাকে ধাক্কা দিয়েছো। ভেরি সিম্পল, জাস্ট বিভাগগুলাকে সামনে নিয়ে আসবেন, মানে হ্যাভ ভার্বগুলাকে সামনে নিয়ে আসবেন, তাহলে আপনার প্রশ্ন হয়ে যাবে। এখন হচ্ছে না বোধক প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে তৈরি করব, এটাই হচ্ছে দেখার বিষয়। ওকে, দেখেন আমি তো একটু আগে আপনাদেরকে বলেছি, আমি বলেছি যে কিভাবে করতে হয়। হ্যাঁ, জাস্ট এটা নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যায়।
প্রথমে তো আমরা বিভার্ব সামনে আনছি, বিভার্ব সামনে আসলে প্রশ্ন হয়ে যায়, এটা অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন। এবং আমরা যদি বিভার্ব সামনে আনার পর এটা নট লাগিয়ে দেই তাহলে এটা হবে নেগেটিভ কোয়েশ্চেন। ঠিক আছে, দেখেন এখন আমি যদি বলি ধরেন হ্যাভ নট আই ডান, আমি কি সম্পন্ন করিনি। হ্যাজ নট শি রিটেন, সে কি লিখে নাই। ওকে, হ্যাভ নট দে বট, তারা কি কিনে নাই। ওকে, হ্যাভ নট ইউ সিন, তুমি কি দেখো নাই, দেখেছেন। এটাকে আপনারা হ্যাভন বলতে পারেন, হ্যাভেন্ট বলতে পারেন, হ্যাভ নটও বলতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে নেগেটিভ প্রশ্ন করার জন্য হ্যাভ ভার্বগুলো সামনে নিয়ে আসবেন আর তার সাথে একটা নট বসিয়ে দিবেন। এটা থেকে কারো কোনো প্রবলেম আছে বলেন তো আমাকে, কারো কোনো প্রবলেম আছে বলেন তো, কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত যা আমি পড়িয়েছি এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে, কেউ একজন বলেন তো আমাকে। হুম, না ভাইয়া, কোনো প্রবলেম নেই আমার। কোনো প্রবলেম নাই। হ্যাঁ, না। ওকে, এটার আরেকটা স্ট্রাকচার, এটা আরেকটা স্ট্রাকচার আছে, আমি পড়াতে চাচ্ছি না, নেক্সট একটা ক্লাসে পড়াবো। এখানে একটা স্ট্রাকচার আছে, কি বলেছি, উই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, এটাকে আরেকভাবে নেগেটিভ করা যায়, এটাকে আরেকভাবে নেগেটিভ করা যায়। ঠিক আছে, মনে থাকবে। যেমন আমি যদি বলি দেখেন উই, এখানে উই আছে না, উই এর পরে আমরা যদি বসাই ডোন্ট, উই ডোন্ট হ্যাভ ডু দ্য ওয়ার্ক, এটা দিয়েও হয়ে যাবে। ঠিক আছে, উই ডোন্ট হ্যাভ ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করিনি, এভাবেও করা যায়। ঠিক আছে, আর একটা স্টাইল আছে, যদি ভাবছিলাম দেখাবো, অনেক সময়ের প্রয়োজন হবে এখন, রাত অনেক হয়ে গেছে। ঠিক আছে, এটা আরেকটা স্টাইল আছে, যেমন উই হ্যাভন্ট ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি সম্পন্ন করিনি। এটাকে আরেকভাবে করা যায়, সেটা কি, উই ডোন্ট হ্যাভ, হ্যাঁ উই ডোন্ট হ্যাভ ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করিনি। ঠিক আছে, এভাবেও বলা যায়। যাই হোক, এটাই বলবেন আপনারা, এটাই সুন্দর হয়, এটাই বলবেন, এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তাই এটাই বলবেন, এটা নিয়ে চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো লেটস গেট স্টার্টেড। নেক্সট, হোয়াট ইজ নেক্সট, WS কোয়েশ্চেন্স। আমি আপনাদেরকে শিখিয়েছি কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন করতে হয়, কিভাবে নেগেটিভ কোয়েশ্চেন করতে হয়, সবগুলাই জানেন। হ্যাঁ, পজিটিভ পক্ষ কি, সোজাসুজি, তারপর নট লাগালে নেগেটিভ, প্রশ্নবোধক কি, বিভার সামনে নিয়ে আসবেন, নেগেটিভ প্রশ্নবোধক কি, যে যে আপনি বিভার সামনে নিয়ে আসেন তার সাথে নট লাগাই দিবেন। ওকে, এখন WS কোয়েশ্চেনগুলো কি করবেন, WS কোয়েশ্চেনগুলো কেমন করবেন জানেন, ওই যে আপনারা একটু আগে পড়ছেন না, বিভার সামনে নিয়ে আসছেন, ওই যে বিভার সামনে নিয়ে আসছেন, বিভাব যে সামনে নিয়ে আসছেন, এখন আপনি নেগেটিভ হতে পারে, এখানে একটা নট লাগাই দিবেন, তাতে কোনো সমস্যা নাই, এখানে নট লাগাই দিবেন একটা। ঠিক আছে, হ্যাভ ভার্ব নিয়ে আসছে মানে বিভাব নিয়ে আসছেন, তারপর নট লাগাই দিলে নেগেটিভ প্রশ্ন, নট না লাগাইলে পজিটিভ প্রশ্ন, অ্যাফার্মেটিভ প্রশ্ন, তারপরে জাস্ট WS কোয়েশ্চেন নটগুলো সামনে বসাই দিবেন, তাইলেই হয়ে যাবে। এখন পার্থক্যটা হচ্ছে কি, আপনি যখন বিভাব দিয়ে প্রশ্ন করবেন তখন উত্তর হবে সংক্ষেপে। যেমন আমি একটু বোঝাচ্ছি আপনাকে, একটু বোঝাচ্ছি। যেমন দেখেন, আপনি যদি এভাবে করেন, এটা বাদ, আপাতত এটা বাদ রাখলাম। তাহলে দেখেন, হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, ইয়েস আমি গিয়েছি, শেষ। হ্যাজ শি ইটেন, সে কি খেয়েছে, হ্যাঁ সে খেয়েছে। বাট আমি যদি এভাবে প্রশ্ন করি, ওয়ান হ্যাভ ইউ ডান, তুমি কখন সম্পন্ন করেছো, তখন আপনাকে টাইম বলতে হবে, তখন কি ইয়েস নো বলতে পারবেন, ইয়েস। আপনার প্রশ্ন হয়েছে কখন তুমি সম্পন্ন করেছো, ইয়েস, উত্তর কি মিলে, মিলে না। যখন বিভাগ দিয়ে প্রশ্ন করা হয় উত্তর হবে সংক্ষেপ, যখন WS কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করা হয় তখন হবে লং। দেখেন একটু আগে আমি বলছি হ্যাভ ইউ ডান, তুমি কি সম্পন্ন করেছো, দেখেন হ্যাভ ইউ ডান, তুমি কি সম্পন্ন করেছো, দেখেন হ্যাভ ইউ ডান, তুমি কি সম্পন্ন করেছো, ইয়েস, শেষ উত্তর। বাট আমি যখন বলবো ওয়ান হ্যাভ ইউ ডান, তুমি কখন সম্পন্ন করেছো, ইয়েস, এটা কি উত্তর হইলো না। তার মানে এখানে উত্তরটাকে আপনাকে বড় করে দিতে হবে, ওয়ান, তো আপনি কখন সম্পন্ন করেছেন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইন দ্য মর্নিং, আমি কাজটি সকালে সম্পন্ন করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন। ওকে, তাহলে যখন WS কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হবে, ইউ হ্যাভ টু অ্যান্সার মোর। ঠিক আছে, আপনাকে বেশি করে উত্তর দিতে হবে, মানে এক্সপ্লেইন করতে হবে, বিস্তারিত বলতে হবে, তখন এটা WS কোয়েশ্চেন ওয়ার্ড দেওয়ার উত্তরটা পাওয়া যাবে যথাযথ। ওকে, তাহলে আমার মনে হয় আপনাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে ফেলেছি, এখন প্র্যাকটিসের ব্যাপার। এখন আপনাদের পালা, ঠিক আছে, আপনাদের পালা, আপনারা প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি করে। তারপর দেখেন, ওয়ান হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছো, ওয়ান হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি কখন করেছে,
when has মিতু done the work, মিতু কাজটি কখন সম্পন্ন করেছে। how have they gone to school, তারা কিভাবে স্কুলে গিয়েছে। how have you gone to school, তুমি কিভাবে স্কুলে গিয়েছো। how has she gone to school, সে কিভাবে স্কুলে গিয়েছে। ওকে, why have you written a letter, তুমি কেন চিঠি লিখেছো। who has seen the thief, কে চোরটিকে দেখেছে। who have seen the thief, কারা চোরটিকে দেখেছে। ঠিক আছে, ভেরি সিম্পল। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এতক্ষণ তো আমরা বেসিক জিনিসগুলো পড়েছি, কিভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন। এখন আমরা পড়বো হচ্ছে এখন যেটা পড়বো, এখনো কি জয়েন দেয় ক্লাসে, ক্লাস শেষ। ওকে, দেখেন কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন। ঠিক আছে, এটার মিনিংটা হচ্ছে আপনি বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাবেন, আপনি কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন। যেভাবে বাসায় প্র্যাকটিস করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাতে যাচ্ছি। আই থিঙ্ক আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন। ওকে ওকে, হ্যাজ মিতু এরেন, মিতু কি খেয়েছে, আপনি বলবেন। যেহেতু বিবার মানে হ্যাভ ভার্ব দিয়ে প্রশ্ন করছি, মানে এগুলো দিয়ে প্রশ্ন করতেছি, হ্যাঁ, তার মানে কি এগুলো উত্তর হবে সংক্ষেপ। হ্যাজ মিতু ইটেন, মিতু কি খেয়েছে। ইয়েস, মিতু খেয়েছে, শেষ উত্তর। আর যদি না খায় তাহলে নো, মিতু হ্যাজন্ট ইটেন, মিতু খায় নাই। ওকে, যদি বলে হ্যাভ ইউ ডান দ্য সাম, তুমি কি অঙ্কটা করছো তোমা, তাহলে যদি হয় পারছে বা করছে তাহলে ইয়েস, আর আদারওয়াইজ নো। ঠিক আছে, হ্যাভ ইউ আপনার বাসায় আপনি পড়বেন নিজে নিজে, কেমন পড়বেন। হ্যাজ মিতু ইটেন, মিতু খেয়েছে। ইয়েস, মিতু হ্যাজ ইটেন। নো, মিতু হ্যাজন্ট ইটেন। এভাবে প্রশ্ন করবেন, এভাবে নিজে নিজে উত্তর দিবেন। হ্যাভ ইউ ডান দ্য সাম, তোমা তুমি অঙ্কটি করেছো। ইয়েস, আই হ্যাভ ডান দ্য সাম। আর যদি বলে নো, আই হ্যাভেন্ট ডান দ্য সাম, আমি অঙ্কটি সমাধান করিনি। এবার প্র্যাকটিস করবেন। হ্যাজ দ্য ট্রেন কাম, ট্রেনটি কি এসেছে। ইয়েস, ট্রেন হ্যাজ কাম, ট্রেন এসেছে। অথবা যদি না আসে, নো, দ্য ট্রেন হ্যাজন্ট কাম, ট্রেন এখনো আসেনি। ঠিক আছে, এবার বলতে পারেন হ্যাজ ফাতেমা গট এনি জব, ফাতেমা কোনো চাকরি পেয়েছে। ইয়েস, সে গড়ে জব, সে চাকরি পেয়েছে। যদি না পায় তাহলে সে এজন গট এনি জব, সে কোনো চাকরি পায় নাই। নিজে নিজে প্রশ্ন করে নিজে নিজে উত্তর দিবেন। ইয়েস, নো, দুইটা দিয়ে দিবেন। হ্যাঁ, এবং দেখে আমি ডান, তারা কি সঠিক সময় আসে নাই। ইয়েস, এসেছে, দেখে আমি টাইম, তারা সঠিক সময় এসেছে। আর যদি না আসে তাহলে কি বলবেন, নো, দে হ্যাভেন্ট কাম ইন টাইম, তারা সঠিক সময় আসেনি। ঠিক আছে, বুঝতে পেরেছেন। এখন নেগেটিভ প্রশ্ন কিভাবে করবেন। হ্যাজন্ট ফারিয়া মেড এ গুড রেজাল্ট, ফারিয়া কি ভালো রেজাল্ট করেনি। ইয়েস, she has made a good result, সে ভালো রেজাল্ট করছে। যদি না করে, নো, she hasn't made a good result, সে ভালো রেজাল্ট করেনি, ফেল করছে। ওকে, তাহলে haven't you won the game, তুমি কি খেলায় জয়লাভ করোনি। যদি করেন, ইয়েস, we have won the game, আমরা খেলায় জয়লাভ করছি। যদি না করেন, নো, we haven't won the game, আমরা জয়লাভ করি নাই। ঠিক আছে, ভেরি সিম্পল। জাস্ট আপনি প্র্যাকটিস করবেন, তাহলেই আর কোনো প্রবলেম থাকবে না। মনে রাখবেন, স্পোকেন ইংলিশে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স খুবই কম, তাই এগুলো আমি বাদ দিয়েছি। ওকে, I think I have covered all things that actually you need to know. So, do you have any question in this class? If you have any question, you can ask me. If you can free, I will provide you all the question that you in your mind. Please tell me. কারো কোনো প্রশ্ন আছে, বলেন, তাড়াতাড়ি বলেন। ভালো হইতো তার প্র্যাকটিসের জন্য। হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের আজকে যে ক্লাসটা করেছেন এই ক্লাস পিডিএফটা যদি একটু দিতেন তাহলে স্যার আমাদের জন্য ভালো হতো। ওকে, পিডিএফ আমি ক্লাস শেষ করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা একটু রিভিউ দেন, অনেকদিন ধরে শুনি না কেমন পড়াইতেছি, কিভাবে নিচ্ছি ক্লাস। আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। হ্যাঁ, করুন, কোনো সমস্যা নেই। এখানে যেমন আপনি বললেন যে লাগাই দিয়া ওটা নেগেটিভ, ডোন্ট হ্যাভ এর আগে ডোন্ট দিয়ে ওটা নেগেটিভ, ওটা যেহেতু নেক্সট ক্লাস তারপর আমি করতেছি যে আমি যদি পজিটিভ, আমি যদি কোনো কথা বলতে চাই, যেমন হচ্ছে আই ডু হ্যাভ রিটেন দ্য রাইটিং দ্য অ্যাপ্লিকেশন, এটা কি হবে? আই হ্যাভ রাইটেন না তো, আই হ্যাভ রিটেন। হ্যাঁ হবে, মানে হ্যাঁ আই হবে। ডু হ্যাভ, না যদি আমি বলি হ্যাঁ, না না না, এটা হবে না, এটা শুধু নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্মার্ট ইংলিশে নেগেটিভ করার জন্য ডাজ নট এবং ডোন্ট হ্যাভ এগুলা ব্যবহার করে। ডাজন্ট হ্যাভ এবং ডোন্ট হ্যাভ, এটা শুধুমাত্র ডাজন্ট হ্যাভ এবং হচ্ছে ডোন্ট হ্যাভ ব্যবহার করা হয় নেগেটিভের ক্ষেত্রে। আর মানে আপনি যে ডোন্ট দিয়ে যে নেগেটিভটা বানাইলেন ওটা দিয়ে আমি কোশ্চেনও করতে পারবো, তাই তো? হ্যাঁ, ডাব্লিউএইচ করতে পারবো। ডেফিনেটলি করতে পারবেন, 100%। এস নো আর ডাব্লিউএইচ দুই ধরনের কোশ্চেনই করা যায়। হ্যাঁ, করা যাবে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওকে, আমি একটা রিভিউ নিতে চাই আপনাদের কাছ থেকে। অনেকদিন ধরে রিভিউ টিভিউ নেওয়া হয় না, ক্লাস কেমন নিতেছি আমি নিজেও জানি না, আপনাদের কেমন লাগতেছে একজন একজন করে
বলবেন, ঠিক আছে? আমি আগে ফন্টটা বের করে নেই। ফন্টটা কোথায়? ওকে, ঠিক আছে। আমি যাকে প্রশ্ন করবো, যাকে জিজ্ঞেস করবো সে বলবেন, ঠিক আছে? প্রথমে হচ্ছে আরিফা আপু, আপনি আমাকে বলবেন যে ক্লাস সম্পর্কে বলুন, কিরকম লাগে বা বুঝতে পারেন কিনা। স্যার বুঝতে পারি, আর হলো ক্লাসগুলো ভালো হচ্ছে। যেদিন ক্লাস হয় না সেদিন আমার খুব খারাপ লাগে। আহ, ভালো ক্লাসই নেন আপনি। থ্যাংক ইউ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আম, তারপর হচ্ছে ইফতিশারিন। জি স্যার। হ্যাঁ, ক্লাস সম্পর্কে আপনি একটা রিভিউ দেন, কিরকম। পজিটিভ হলে পজিটিভ দিবেন, নেগেটিভ হলে নেগেটিভ দিবেন, বাট অনেস্টলি স্পিকিং যেটা সেটাই বলবেন। স্যার অনেস্টলি স্পিকিং স্যার আলহামদুলিল্লাহ আপনার ক্লাস অনেক মানে গোছানো এবং সাজানো। আমাদের আগে আসলে ইংলিশের স্যার যে জড়তা ছিল আপনার ক্লাস করার পর থেকে আপনার পিডিএফ পাওয়ার পর থেকে স্যার জড়তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। ওভারঅল আলহামদুলিল্লাহ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। রাজীব ভাই, আমার ক্লাস কেমন লাগে, খারাপ নাকি ভালো, আপনার মনে যেটা চাই সেটাই দিবেন, সেটাই বলবেন আর কি। আলহামদুলিল্লাহ আমার মন থেকে মিডল ক্লাস মিডল পয়েন্টে আসছে আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে হাসিব ভাই, ক্লাস কেমন লাগে, আমি কি বোঝাতে পারি কিনা বা আপনারা বুঝেন কিনা, ওভারঅল ক্লাস কেমন? আলহামদুলিল্লাহ স্যার, সব মিলাই ক্লাস খুব ভালোই হচ্ছে। আর আমাদের ভিতরে জড়তা আছে, আস্তে আস্তে কাটে যাচ্ছে এবং আশা করি সামনের দিকে আর ভালো হবে। ওকে, ঠিক আছে, তাহলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। বণিক ভাই, বণিক, শুনতে পাচ্ছেন? জি, আপনার ক্লাস ভালো হয়। আপনি ক্লাস বুঝাইতে পারেন, আপনি নিজে বোঝেন তাই আপনি বুঝাইতে পারেন। কিন্তু মনে হয় যে উম, জিনিসটা হচ্ছে আমরা অল্প অল্প করে পাচ্ছি, কিন্তু হয়তো এই জিনিসটা আর শেষ পর্যন্ত করলে কিছুটা হইলেও আমরা উপকার পাবো। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে মিলা আপু। জি স্যার, মাশাআল্লাহ ক্লাসগুলো অনেক সুন্দর সাজানো গোছানো। আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। জি স্যার, আর আপনি সবসময় বলেন যে সবসময় ভালো হয়েছে এটাই বলবা, মানে বলবেন না আহ, খারাপ হইলেও জানাতে। তো যদি খারাপ বলি তাইলে তো মিথ্যা বলা হয়ে যায় না? তো না না, সেই জায়গা থেকে এটা হচ্ছে না, আমি আমি যদি আপনাকে বলি আপনি ভালো বলেন, তাহলে কেন ভালো বলবেন আপনি? আমি এই জন্য দুটো অপশন রাখি। যদি আমার ক্লাস খারাপ লাগে, বুঝতে না পারেন, আমার কথা না বোঝেন, সেক্ষেত্রে সমালোচনার অধিকার আপনার আছে। তাই আমি বলি, মন থেকে যেটা আসে সেটা বলবেন, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। বাট সবসময় এই যে আপনার আমাকে খুশি করার জন্য ভালো বলতে হবে সেটা কিন্তু না, ঠিক আছে? আমি অনেস্টলি স্পিকিং চাই। কারণ আমার যদি এখানে কোনো লেগিংস থাকে সেক্ষেত্রে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। তাই যদি আপনাদের মনে হয় যে আমার এই জায়গাটা ডেভেলপ করা উচিত, জানাবেন, ঠিক আছে? আর যেহেতু সবাই পজিটিভ রিভিউ দেন, এটা আমার অনেক ভালো লাগে না, সবসময় ভালো রিভিউ পাইতে ভালো লাগে না, ঠিক আছে? তারপরে ধন্যবাদ আপনাকে, আপনার যেটা এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করেছেন। আমি আরেকজনকে দেখতে পাচ্ছি, শিমু আপু। আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি, জি, ভালো। আপনি ক্লাস বুঝেছেন কি পড়িয়েছি? আমি তো মাত্রই হিসেবে জয়েন করলাম, তো এক কিছু পড়িনি ক্লাস। আজকের ক্লাসে, আজকের ক্লাস কিরকম বুঝেছেন সেটা জানতে চেয়েছি। আমি তো শেষের দিকে জয়েন করলাম। ও, একবার শেষে জয়েন করছিলেন আপনি? জি জি জি। আগে জয়েন করবেন, প্রথম দিকে জয়েন করবেন, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট থেকে জয়েন। ঠিক আছে, তো ক্লাসটা আজকে শেষ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, বলুন না। যে আমরা করতে চাই তাহলে আমি বলতো এক গাদা অনুযায়ী শেখা উচিত না, এটা আমাদের প্রয়োজন না, এটা তো আমাদের নলেজে রাখা উচিত না। যেমন আমি পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার
পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, এই তিনটা টেন্স মনে হয় কম প্রয়োজন হয়। শুনেন, ইংরেজিতে কথা বলতে হলে 6টা টেন্স জরুরি, ঠিক আছে? সবগুলো লাগে না তো, আমি তো সবগুলা পড়াইও না, দেখছেন আমি সবগুলা পড়াইতেছি, যেগুলো লাগে সেগুলো আমি না, পড়াইতেছি। ওইটা আমার আমি একটা শিখতে চাই। হ্যাঁ, আপনার শুনেন, প্রত্যেকটা মানুষেরই টেন্স সম্পর্কে ধারণা থাকা উচিত, সব টেন্স সম্পর্কেই, বাট স্পোকেনে যতটুকু লাগে ততটুকু আমি শিখাচ্ছি। আর আমার যেটা গ্রামার বেস থাকে বা আমি যেটা গ্রামার পড়াই, সেখানে তো আমি সবই পড়াই, বাট স্পোকেনে যতটুকু লাগে ততটুকুই পড়াই। আদারওয়াইজ আমাদের টেন্স পড়াইতেই চলে যাবে 30 দিন, বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। আরো কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি ক্লাসটা শেষ করি। কোন কোন ছয়টা টেন্স বেশি প্রয়োজন হয়? 6টা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কয়টা গেল? 3টা। পরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস 4টা। তারপর হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট 5টা, পাস্ট পারফেক্ট 6টা। ঠিক আছে? না না, শুধু ফিউচার ইন স্পোকেনের জন্য শুধু ফিউচার ইনডিফিনিট টেন্সটাই বেশি ব্যবহার করা হয়, বাকিগুলা কাউন্ট করা হয় না, ঠিক আছে? বাট হয় মিনিং অর্থ প্রকাশ করে, তবে সেগুলা পড়ানো হয় না, ঠিক আছে? বা আমি ওটা রাখি না, এত বেশি প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা শেষ করে দিই, হ্যাঁ? হোমওয়ার্ক তো দিলাম, আমি যেভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করবেন। সেশন আমি দেখাইলাম, এই যে এই জিনিসটা আমি দেখাইলাম আপনাদেরকে। হোমওয়ার্ক তো এটা যে আমি দেখাচ্ছি আবার। মানে আপনি তো এর আগে 20টা করে সেন্টেন্স বা 10টা করে সেন্টেন্স অনেকে পাঠায়, নির্দিষ্ট করে হ্যাঁ অনেকে পাঠাইছে তো। বলে দিছিলেন যে হ্যাঁ, কিন্তু আজকে তো নির্দিষ্ট করে বললেন না যে কয়টা না না, লিখে আজকে তো লেখার নাই, আজকে তো সব সময় তো লেখা দেওয়া যাবে না। এই যে আজকে প্র্যাকটিস হচ্ছে এটা, আমি তো এটা আপনাদেরকে বলি নাই যে এভাবে নিজে নিজে প্র্যাকটিস করবেন। হ্যাভ ইউ রিটেন দ্য অ্যাপ্লিকেশন, তুমি কি এভাবে পড়বেন? আমি বলে দিয়েছি, হ্যাভ ইউ রিটেন দ্য অ্যাপ্লিকেশন, তুমি কি দরখাস্ত লিখেছো? ইয়েস আই হ্যাভ রিটেন দ্য অ্যাপ্লিকেশন। নো আই হ্যাভেন্ট রিটেন দ্য অ্যাপ্লিকেশন। হ্যাজ দ্য ট্রেন কাম, ট্রেনটা কি এসেছে? ইয়েস দ্য ট্রেন হ্যাজ কাম, ট্রেন এসেছে। মানে নো, আমাদের কি প্র্যাকটিস করবো, আপনার কাছে কোনো কিছু জমা দিব না এরকম? না জমা দেওয়া লাগবে না, কালকে ক্লাসে আমি আপনাদেরকে নিব, মানে আগামী নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে এটার উপরে একটা প্রেজেন্টেশন নিব, ক্লাসে জিজ্ঞেস করবো আমি, ঠিক আছে? আরেকটা বিষয় যে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন ভালো করার জন্য যেমন হচ্ছে পর্যন্ত এগুলোর তো প্রত্যেকটা উচ্চারণ আছে, আবার হচ্ছে যে কোনো ওয়ার্ড হয়তো কোনো সহজ টেকনিক থাকতে পারে, যেমন আমি কোনো একটা নতুন ওয়ার্ড উচ্চারণ করি, এই টেকনিকগুলো আমরা কিভাবে মানে আয়ত্ত করতে পারি? শুনেন একটা কথা বলি, এটা হচ্ছে স্পোকেনের ব্যাচ, ঠিক আছে? প্রনাউন্সিয়েশনের আলাদা একটা ব্যাচ থাকে, বা প্রনাউন্সিয়েশন বলেন বা হচ্ছে কি বলে এটাকে, স্পেলিং বলেন, সেগুলোর আরেকটা, ফোনেটিক্স। হ্যাঁ ফনেটিক্সের আরেকটা কোর্সই থাকে। ফনেটিক্সের কোর্সগুলা 6 মান্থস প্লাস হয়, মানে 6 মাসেরও বেশি হয়, এবং সেগুলো হাইলি কস্টেড, ঠিক আছে? ওগুলোর প্রাইস হয় 12,000 টাকা, 14,000 টাকা, ঠিক আছে? আম, ওইগুলো অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, আমরা যেটা পড়তেছি বা আপনাদেরকে আমি যেটা করাচ্ছি, এটা হচ্ছে স্পোকেন ব্যাচ, ঠিক আছে? তারপরও আমি কিন্তু আপনাদেরকে অনেক স্পেলিং বা কোনটা কিভাবে উচ্চারণ হবে আমি কিন্তু শিখাই না, বলেন? মানে আমি জানতে চাচ্ছি যে মানে এটার অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় হয়, যেমন অনেকে বলে আইএলটিএস, আমি আসলে জিনিসটা জানি না সঠিকভাবে, এর জন্যই আপনার কাছে জানতে চাচ্ছি যে আইএলটিএস এর জন্য কি এটা বেশি লাগে নাকি মানে আমাদের একাডেমিকের ক্ষেত্রে বা স্পোকেনের ক্ষেত্রে, বা যদি কেউ বিদেশে যায় সেক্ষেত্রে? শুনেন, এই প্রনাউন্সিয়েশন বা ফনেটিক্সের ব্যাপারটা যারা আইএলটিএস দেয় ওদের একটু বেশি কাজে লাগে, কারণ ওই যে ওইখানে এত ব্রিটিশ থাকে তো ওরা উচ্চারণগুলো সেভাবেই করে। এজ এ বাঙালি বেঙ্গলি আমরা এগুলো বুঝতে পারি না, ঠিক আছে? এই জন্য ওই ফোনেটিক্স গুলো একটু জানা উচিত, ঠিক আছে? আমি যখন আইএলটিএস দিই তখন আমি একটু পড়েছিলাম আর কি, সেখান থেকে একটু শেখা ওইভাবে আর কি। আর আস্তে আস্তে পড়তে পড়তে পড়াইতে পড়াইতে এখন আমি অনেক কিছু শিখেছি বা শিখতেছি, কারণ ওইটা জিনিসটা টোটালি আলাদা। আপনি যদি প্রনাউন্সিয়েশন বুঝতে না পারেন বা ওদের যে ফনেটিক্সের সাউন্ডগুলো বুঝতে না পারেন, তখন আপনি কিন্তু আইএলটিএস ভালো করতে পারবেন না, এবং ব্রিটিশের কথাও খুব ভালো বুঝতে পারবেন না। ব্রিটিশদের কথা বোঝার জন্য আপনাদের কন্ট্রাকশন পড়তে হবে, অ্যাসিমিলেশন পড়তে হবে, এবং সাউন্ডস পড়তে হবে, দেন আপনি বুঝতে পারবেন। আমাদের ইংরেজি লেটার হচ্ছে 26,
বাট সাউন্ড হচ্ছে 44, মানে এই 26টা বর্ণের সাউন্ড হচ্ছে 44টি, বুঝতে পেরেছেন? এগুলো আমি প্রথম ক্লাসে পড়িয়েছি। আমি এই বেসিকগুলো প্রথম ক্লাসেই পড়াই, ঠিক আছে? পড়িয়েছি আমি, আপনি হয়তো অ্যাটেন্ড করেন নাই। জি, আমি প্রথম ক্লাসে ছিলাম না, ইফতি ক্লাসটা কোথায়? ইফতি, আপনি বলুন তো আমি কি এগুলো পড়াই নাই? জি স্যার, পড়াইছেন তো স্যার। হ্যাঁ আমি পড়িয়েছি। আমি যদিও এটা স্পোকেনের বেস, বাট আমি প্রনাউন্সিয়েশন পড়াই, ঠিক আছে? মানে কেউ এরকম একটা চাকরি করে যা হচ্ছে হচ্ছে বিদেশিদের সাথে কথা বলতে লাগবে, তার ক্ষেত্রে তো এই ধরনের প্রোনাউন্সিয়েশনটা খুব দরকারি, তাই না? হ্যাঁ দরকার, এগুলো আপনার নিজে ডেভেলপ করতে হবে, প্র্যাকটিস করবেন, বেশি বেশি শুনেন। আপনাকে একটা মনে রাখবেন, শুনে, এই ইংলিশ জিনিসটা হচ্ছে শোনার জিনিস, বলার জিনিস। ইংলিশ জিনিসটা হচ্ছে বেশি বেশি করে আপনি পডকাস্ট শুনবেন, লেকচার শুনবেন, ডকুমেন্টারি শুনবেন, দেখবেন এগুলো প্রবলেম সলভ হয়ে গেছে। আসলে আপনি একটা বই ধরে কখনো কোনো ডিকশনারি শিখতে পারবেন না, একটা বই ধরে কখনো আপনার সাউন্ড শিখতে পারবেন না, সেটার জন্য আপনি শুনতে হবে অ্যান্ড দেন প্র্যাকটিস করতে হবে মোর অ্যান্ড মোর। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আমি ক্লাস থেকে লিভ নিব, আমার কিছু কাজ আছে এখন, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ক্লাস আমি আপডেট জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।